গল্প হলে বলছি চ্যানেলের পক্ষ থেকে সমস্ত শ্রোতা বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের গল্প হত্যা রহস্য। এতে অভিনয় করেছেন দেবব্রত, মৃন্ময়, রাজেশ, রূপা। অন্যান্য চরিত্র এবং গল্প পাঠে আমি সাহেব। আমাদের গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে শুরু করি। বর্তমান প্রজন্মের সুনামধন্য লেখক শ্রীকান্ত শর্মার কলমে এক রোমাঞ্চকর গোয়েন্দা গল্প, হত্যার রহস্য। তারাপীঠ মন্দিরে মায়ের পুজো দেবে বলে লম্বা লাইনে দাঁড়িয়ে আছে শঙ্কর, পিছনে শুভঙ্কর বাবু। তোমাকে বললাম যে ওইখানে পূজারীদের কিছু টাকা দিয়ে ভিআইপি লাইন থেকে পুজোটা দিয়ে দিই। তুমি তো আমার কোনো কথাই শুনলে না শঙ্কর। এ যা লাইন, ঘন্টা তিনেকের আগে মায়ের মন্দিরে পৌঁছতে পারবে বলে তো আমার মনে হয় না। আপনি একটু ধৈর্য ধরুন স্যার। মায়ের কাছে ভিআইপি হয়ে গেলে মা খুশি হবে না। সবার সাথে একটু কষ্ট করে যেতেই হবে। আমরা সবকিছুতেই এখন শর্টকাট খুঁজতে অভ্যস্ত হয়ে গেছি। ঘরে শুয়ে শুয়ে 3-4 ঘন্টা মোবাইলে টাইম পাস করে দিই, অথচ মায়ের কাছে এসে একটু লাইন দিতে আমাদের কষ্ট হচ্ছে। শঙ্করের কথা শুনে শুভঙ্কর বাবু একদম থো হয়ে গেলেন। আর কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইলেন। ঘণ্টাখানেক পর পুজো দিয়ে শঙ্কর আর শুভঙ্কর বাবু মন্দিরের বাইরে লাইন দিয়ে বসে থাকা ভিখারিদের প্রসাদ ও টাকা বিতরণ করলেন। বাকি সব পুজোর সামগ্রী গাড়িতে রেখে শঙ্কর বলল, স্যার, আপনি একটু গাড়িতে অপেক্ষা করুন, আমি 5 মিনিটে আসছি। কোথায় যাবে? আমিও সাথে যাই। না না, আপনাকে আসতে হবে না, আমি এক্ষুনি ফিরে আসছি। এই বলে শঙ্কর আবার মন্দিরের দিকে এগিয়ে গেল। দারোগাবাবু গাড়িতেই অপেক্ষা করতে লাগলেন। শঙ্কর এক ভিখারির কাছে গিয়ে বলল, আপনি কি জানেন, আপনি খুব নগণ্যভাবে আন্ডার কভার অপারেশন চালাচ্ছেন। সেটা কোনো বুদ্ধিমান লোক খুব সহজেই বুঝতে পারবে। কি বলছো বাবা? আমি তো কিছুই বুঝতে পারছি না। ভিখারি সাজার আগে আপনাকে আরো কিছুদিন ভিখারিদের অবজার্ভ করতে হতো। আপনাকে দেখেই বোঝা যাচ্ছে আপনি একজন পুলিশ অফিসার। আপনি কি করে বুঝলেন? খুবই সহজে। প্রথমত, আপনাকে যখন আমি মায়ের প্রসাদ আর টাকা দিলাম, আপনি কোনো রকম ধন্যবাদ জানালেন না। আপনি দেখলেন না আমি কত টাকা দিলাম। আপনার মুখ দেখেই বোঝা যাচ্ছে কোনো গভীর চিন্তায় মগ্ন আছেন। দ্বিতীয়ত, আপনি যে ডান পাটি মেলে রেখেছেন, হাঁটুর নিচে যার উপর কৃত্রিম ঘা তৈরি করেছেন, সেটার চারপাশে ধুলোবালি দিয়ে নোংরা করে রেখেছেন ঠিকই, কিন্তু হাঁটুর ওই যে উপরের অংশ, ওই উপরের অংশ ভালো রকম পরিষ্কার, যা আপনার ময়লা ছেঁড়া ধুতির পাশ দিয়ে ভালোভাবেই লক্ষ্য করা যাচ্ছে। তৃতীয়ত, আপনার শরীর আর মুখে যে কালো কালো দাগ রয়েছে, ওগুলো তো টারপেন্টাইন করিয়েছেন, যা এক কেমিক্যাল ফর্মুলা C10H16। আর সব থেকে বড় কথা, আপনি বারবার আপনার ঝাঁকড়া চুলে ঢাকা বাঁ দিকের কানটা হাত দিচ্ছেন। তার মানে আপনার কানে নিশ্চয়ই ইয়ারফোন লাগানো আছে। নমস্কার, চলি। নমস্কার করে শঙ্কর হন হন করে গাড়ির দিকে এগিয়ে গেল। শঙ্কর গাড়ির কাছে আসতেই শুভঙ্কর বাবু জিজ্ঞেস করলেন, কি ব্যাপার শঙ্কর? ওই ভিখারির সাথে এত কি কথা বলছিলে? ও কোনো ভিখারি নয় স্যার, একজন পুলিশ অফিসার। কাল সন্ধ্যায় খবরে যে চুরির ঘটনা দেখাচ্ছিল, সম্ভবত সেই চোরকে ধরার জন্য এখানে ছদ্মবেশে জাল বিছিয়েছে। ও মাই গড! তা তুমি কি করে বুঝলে যে ও পুলিশ অফিসার? শুধু ওই নয়, ওই যে ডান দিকের দোকানে একজনকে দেখতে পাচ্ছেন, সিগারেট টানছে, উনিও সিভিল ড্রেসে একজন পুলিশ। ভালো করে লক্ষ্য করে দেখুন, পিছনের জামার নিচে পিস্তল রাখা আছে, একদম বোঝা যাচ্ছে। সম্ভবত এখানে 10 জন পুলিশ আছে, সবাই সিভিল ড্রেসে। পূজার লাইন ঠিক করার জন্য যে ভলেন্টিয়ারগুলো রয়েছে, ওদের মধ্যেও কয়েকজন পুলিশ আছে।
দুজন তো মায়ের মন্দিরে পুরোহিতের ছদ্মবেশে রয়েছে। শুভঙ্করবাবু অবাক দৃষ্টিতে শঙ্করের দিকে চেয়ে রইলেন। শঙ্কর গাড়ি স্টার্ট করতেই সেই ভিখারির ছদ্মবেশে থাকা পুলিশ অফিসার গাড়ির কাছে এসে জানালার কাছে ঠক ঠক করতে লাগলেন। শঙ্কর গাড়ির কাজ নামাতেই তিনি বললেন, আপনি একবার গাড়ি থেকে নামুন, আপনার সাথে কথা বলতে চাই একবার। শঙ্কর গাড়ি স্টার্ট বন্ধ করে গাড়ি থেকে নেমে এলো। শুভঙ্করবাবুও তড়িঘড়ি করে অন্য পাশে দরজা খুলে শঙ্কর ও ভিখারির থেকে একটু দূরে দাঁড়ালেন। শঙ্কর বলল, বলুন, চোরের সন্ধান পেলেন? আবার অবাক হলেন ছদ্মবেশী পুলিশ অফিসারটি। আচ্ছা, আগে বলুন তো আপনি কে, আপনার পরিচয় কি? শুভঙ্করবাবু তাড়াহুড়ো করে এগিয়ে এসে গলা উঁচু করে বললেন, ও হলো বর্ধমান জেলার বিখ্যাত প্রাইভেট ডিটেকটিভ শঙ্কর চ্যাটার্জি, আর আমি হলাম বর্ধমান নয়নগঞ্জ থানার ওসি। ও আচ্ছা, নমস্কার মিস্টার চ্যাটার্জি। আপনি কি আমাদের এই চোরটিকে ধরার জন্য সাহায্য করতে পারবেন? সাহায্য করার কিছু নেই। ওই যে দূরে একজন বৃদ্ধ দাঁড়িয়ে আছেন, ইটে একটা কুঁজ রয়েছে, ওই হলো চোর। এত সহজে কি করে বুঝলেন? আমি এখানে আসার পর থেকে ওকে বেশ কিছুক্ষণ ধরে অবজার্ভ করছি। ওই চোরটি আপনাদের সবকটি পুলিশকে শনাক্ত করে নিয়েছে, আর একটি ট্যাক্সির সাথে কথা বলছে, আর একটু পরেই হয়তো বেরিয়ে যাবে। আপনারা তাড়াতাড়ি যান। তবে ওর ওই কুঁজটি কিন্তু নকল, কেননা কুঁজটির ওপরে সারফেস সম্পূর্ণ লেভেল। সাধারণত কুঁজ এমন হয় না। আর দেরি করবেন না, ওর ওই কুঁজের মধ্যে এই সমস্ত গয়না লুকানো আছে। তাড়াতাড়ি যান, পেয়ে যাবেন। পুলিশ অফিসার মাইক্রোফোনটা হাতে নিয়ে বললেন, এভরিওয়ান বি অ্যালার্ট। সামনের দোকানে যে কোচওয়ালা একটা লোক রয়েছে, ওর চারপাশে পজিশন দাও ইমিডিয়েট। মিস্টার চ্যাটার্জি, যদি কিছু মনে না করেন, আপনার ফোন নাম্বারটা পাওয়া যাবে? শঙ্কর তার মোবাইল নাম্বারটা দিয়ে দেয়। পুলিশ অফিসার নম্বরটা একবার ডায়াল করে বন্দুক বার করে দ্রুত চোরটির দিকে অগ্রসর হলেন। শঙ্কর শুভঙ্করবাবুকে বলল, চলুন স্যার, হোটেলে ফিরে যাওয়া যাক। দুজনেই গাড়িতে উঠে হোটেলে ফিরে যায়। রামপুরহাটের পুলিশ চোরটিকে গ্রেপ্তার করে এবং তার নকল কুঁজটি থেকে গয়নাগুলিও উদ্ধার করে। শঙ্কর ও শুভঙ্করবাবু যখন হোটেলে ফিরলেন তখন দুপুর 12টা। শুভঙ্করবাবু বললেন, আচ্ছা শঙ্কর, তুমি কি ক্লান্ত হও না? একটু শান্তি পাওয়ার জন্য মায়ের কাছে এলাম, এখানেও এসে তুমি শুরু করে দিলে। কি করব স্যার, মাঝে আমাকে এসব থেকে দূরে রাখতেই চাই না। না হলে মায়ের মন্দিরে এসব কেন হবে বলুন? চলুন খেয়ে নি। হ্যাঁ চলো। খাওয়া দাওয়া সেরে শঙ্কর হোটেলের ছাদে এসে একটা সিগারেট টানছে। এমন সময় শঙ্করের ফোনে একটা ফোন এলো। হ্যালো হ্যালো, শঙ্করবাবু বলছেন? হ্যাঁ বলছি। আমি রামপুরহাট থানা থেকে ইন্সপেক্টর ভূদেব সেন বলছি। একবার থানায় আসতে পারবেন এখনই? কেন, কোনো প্রবলেম হয়েছে? আপনি আসুন, তারপর বলছি। ঠিক আছে, আসছি। শঙ্কর ফোন কেটে তাড়াতাড়ি নেমে এলো নিজের রুমে। শুভঙ্করবাবু তখন সবে ঘুমোতে যাবেন। শঙ্কর বলল, আমি থানায় যাচ্ছি, আপনি বরং একটু রেস্ট করুন। হ্যাঁ, আমিও যাব। ওই দিক থেকে ফেরার সময় ওই 8 গ্রাম হয়ে ফিরে আসবো। আচ্ছা ঠিক আছে, তবে রেডি হয়ে নিন। শঙ্কর এবং শুভঙ্করবাবু থানার উদ্দেশ্যে রওনা দিলেন। থানায় পৌঁছাতেই ইন্সপেক্টর ভূদেব সেন তাদের ওয়েলকাম জানিয়ে বড় খাতির যত্ন করলেন। ও, ইন্সপেক্টর ভূদেব সেন কে সেটাই তো আপনাদের জানানো হয়নি। উনি হলেন সেই পুলিশ অফিসার যিনি ভিখারির ছদ্মবেশে মন্দিরের চত্বরে ছিলেন। যাই হোক, শঙ্কর এবার বলল, কি প্রবলেম হয়েছে বলুন।
এত আর্জেন্ট কল করলেন? কি বলবো শঙ্করবাবু, চোরটির কাছে যে গয়নাগুলো পাওয়া গেছে সেগুলো সেগুলো নকল। শুভঙ্কর বাবু একটু ভেবে বললেন, কিন্তু চোর যা বিচক্ষণ হয়, তাতে করে নকল গয়না চুরি করবে সেটা তো মনে হয় না। হ্যাঁ, তবে আর বলছি কি, সেই জন্যই তো আমরা এখন বুঝতে পারছি না চোরটা আসল গয়না চুরি করেছিল নাকি নকল। ওকে জিজ্ঞাসাবাদ করে কিছু বুঝতে পারলেন না? জিজ্ঞাসাবাদ কি করব, ও তো কথাই বলতে পারছে না, লোকটি বোবা। চুরিটা কোথা থেকে করেছে তা কিছু জানা গিয়েছে কি? হ্যাঁ, এখানকার এক সম্ভ্রান্ত পরিবার দয়ারাম সাহানার বাড়ি থেকে। দয়ারাম বাবুর বয়স ওই 70-এর ঊর্ধ্বে। ওনার পিতা ইংরেজদের গোমস্তা ছিলেন, সম্পত্তি অগাধ। গত পরশু তার বাড়ি থেকেই চুরি হয়। এমন সময় ভূদেব সেনের ফোনটা বেজে উঠল। ফোন রিসিভ করে ভূদেববাবু বললেন, হোয়াট? ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। ফোনটা রেখে ভূদেববাবু শঙ্কর আর শুভঙ্কর বাবুকে বললেন, দয়ারাম সাহানার মৃত্যু হয়েছে। ওনার ছেলে রাজবীর বাবুর ফোন ছিল, চলুন একবার ঘুরে আসি। মৃত্যুর কারণ কিছু বললেন? হার্ট ফেল। চলুন গিয়ে দেখি। শঙ্কর, ইন্সপেক্টর ও শুভঙ্কর বাবু গাড়ি নিয়ে দয়ারাম সাহানার বাড়ি পৌঁছালেন। 3 তলা বাড়ি, সামনে বড় গেট। পুলিশের গাড়ি দেখে দারোয়ান সঙ্গে সঙ্গে গেট খুলে দিল। গাড়ি গিয়ে দাঁড়ালো একেবারে বাড়ির সামনে। শঙ্কর সারা বাড়িটা একবার বাইরে থেকেই দেখে নিল। রাজবীর বাবু এসে সবাইকে দোতলায় নিয়ে গেলেন। দোতলার একটি রুমে দয়ারাম বাবুর মৃতদেহ রয়েছে। বিছানায় বসেছিলেন একজন মহিলা, রাজবীর বাবুর স্ত্রী সোহিনী দেবী। শঙ্কর রুমটা ভালো করে পর্যবেক্ষণ করছে, আর ভূদেববাবু রাজবীর বাবুর সাথে কথা বলছেন। উনি কটার সময় মারা গেছেন বলতে পারবেন? ঘণ্টাখানেক আগে। মৃত্যুর কারণ? বাবার বুকে পেসমেকার বসানো ছিল। 6 মাস আগে একবার হার্ট অ্যাটাক হয়েছিল, তখন আমেরিকা থেকে হার্ট অপারেশন করিয়ে নিয়ে এসেছিলাম। উন্নত মানের পেসমেকার বসানো হয়েছিল। তাছাড়া কোনো রকম হাই সাউন্ড যাতে বাবার রুমে না আসে সেই ব্যবস্থাও করেছিলাম। একজন হার্ট স্পেশালিস্ট ডক্টর প্রত্যেক দিন চেক আপের জন্য আসেন। সব ঠিকই ছিল কাল পর্যন্ত। আজ হঠাৎ কি যে হলো কিছুই বুঝতে পারলাম না। তার মানে বলছেন এই রুমের শব্দ বাইরেও যাবে না, আর বাইরের শব্দ ভেতরে আসবে না, তাই তো? হ্যাঁ, একদমই তাই। আপনি কি আজ বাড়িতেই ছিলেন? সকাল থেকেই ছিলাম। তারপর একটু কাজ ছিল, বেরিয়েছিলাম। আমার স্ত্রী সোহিনী ফোন করে জানালো বাবা কোনো রেসপন্স করছে না। আমি সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুকে ফোন করি। ডাক্তারবাবু এসে দেখেন বাবা। রাজবীর বাবুর শেষের কথাগুলো বলতে বলতে গলার স্বর ধরে এলো। পরশুর চুরির ঘটনাটা কি উনি জানতেন? হ্যাঁ, জানতেন। কাজের মেয়েটা এখন কেমন আছে? এখন সুস্থ আছে, সম্ভবত আজই ছুটি দিয়ে দেবে। কাজের মেয়ে? হ্যাঁ শঙ্করবাবু, চুরির দিন ওই কাজের মেয়েটির মাথায় আঘাত করে চোরটি পালিয়ে যায়। আচ্ছা রাজবীর বাবু, দয়ারাম বাবুর ময়না তদন্তের ব্যবস্থা করি তাহলে? হ্যাঁ নিশ্চয়ই, যা করার সেটাই করুন। ভূদেববাবু রুমের বাইরে চলে গেলেন। কিছুক্ষণ পর একটা গাড়ি এসে ডেড বডি নিয়ে যায়। শঙ্কর ও শুভঙ্কর বাবু নিচ তলার বারান্দায় এসে বসলেন। কিছুক্ষণ পর রাজবীর বাবুর সাথে ভূদেববাবুও নিচে এলেন। ভূদেববাবু শঙ্করকে জিজ্ঞেস করলেন, কি বুঝলেন শঙ্করবাবু? আমার কয়েকটা কথা রাজবীর বাবুকে একটু জিজ্ঞেস করার ছিল, যদি উনি একটু সম্মতি দেন। হ্যাঁ বলুন, কি জানতে চান? আপনি কি জানেন গত পরশু আপনার বাড়ি থেকে যে গয়না চুরি হয়েছে সেগুলো পুলিশ উদ্ধার করেছে?
আর সেগুলো পরীক্ষা করে জানা গেছে সব গয়নাই নকল। রাজবীরবাবু শঙ্করের কথা শুনে যেন আকাশ থেকে পড়লেন। কি বলছেন? হ্যাঁ। আচ্ছা, আপনি কি বলতে পারেন গয়নাগুলো কোথা থেকে চুরি হয়েছে? বাবার রুমের পাশের রুমের আলমারি থেকে। আলমারি ভেঙে নিয়ে গেছে, কিন্তু নকল গয়না তো ছিল না, ওগুলো তো আসল গয়না ছিল। তবে আসল গয়নাগুলো কোথায় গেল বলুন তো? পরশু রাতে আপনি কোথায় ছিলেন? আমার বন্ধুর বিবাহ বার্ষিকী ছিল, সেই নিমন্ত্রণে কলকাতা গিয়েছিলাম। রাতে আমাকে বাবাই ফোন করে চুরির কথা জানান। বাবা তো বলেন ওই রত্নাই নাকি চুরির সাথে জড়িত আছে। চোরের হাতে আঘাত পেয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকাটা ওদেরই প্ল্যান। আর এই সব কথা আমি ইন্সপেক্টরকে জানিয়েছি। আপনার বাবার মৃত্যুটা কি আপনার স্বাভাবিক মনে হচ্ছে? ওটাই তো বুঝতে পারছি না। বাবা তো সুস্থই ছিলেন, হঠাৎ কি এমন হলো? চুরির দিন দারোয়ান ছিল? না, আমাদের বাড়িতে অনেকদিন ধরেই দারোয়ান ছিল না। তবে এখন গেটে যে রয়েছে, বাবাই চুরির পরের দিন ওকে বহাল করেছেন। আপনার বাবার রুমে একটা সুগন্ধ পেলাম, ওটা কি রোজই দেওয়া হয়? হ্যাঁ, রুম ফ্রেশনার দেওয়া হয়, আর মাঝে মাঝে মশামাছির জন্য এয়ার স্প্রেও দেওয়া হতো আর কি। সোহিনী দেবী একটা প্লেটে করে 3 কাপ চা এনে সবাইকে দিলেন। শুভঙ্করবাবু বললেন, আজ এই সময় আবার চা কেন করতে গেলেন? শঙ্কর জিজ্ঞেস করল, আচ্ছা সোহিনী দেবী, আপনি তো আজ প্রথম দয়ারামবাবুর রুমে গিয়েছিলেন। হ্যাঁ, বাবা রোজই দেরি করে ঘুম থেকে ওঠেন। পরশু ঘটনার পর একটু চিন্তিত ছিলেন। আজ বাবার আসতে দেরি হচ্ছে দেখে আমি একবার মার্কেটে গিয়েছিলাম। ফিরে এসেও যখন দেখি উনি নিচে আসেননি, তখন আমি উপরে গিয়ে ডাকি, কিন্তু কিন্তু কোনো সাড়া না পেয়ে আর একটা চাবি দিয়ে ইন্টারলকের দরজাটা খুলে দেখি কেমন চোখ বড় করে শুয়ে আছে। আমি ভয় পেয়ে যাই। অনেক ডাকাডাকি করুন, যখন সাড়া পাইনি তখন ওনাকে ফোন করি। তারপর ডাক্তার এসে জানাই। আচ্ছা রাজবীর বাবু, আপনার যদি আপত্তি না থাকে তবে কি জানতে পারি আজ আপনি কি কাজে বাইরে গিয়েছিলেন? আসলে আমি সিভিল ইঞ্জিনিয়ারের পোস্টে একটা কোম্পানিতে জব করি। বাবার হার্ট অপারেশনের সময় যখন আমেরিকা গিয়েছিলাম, ওখানে একটা বড় কোম্পানি থেকে আমার একটা জবের অফার আসে। ওরা আমাকে জয়েন করার জন্য 6 মাসের মধ্যে জানাতে বলেছিল। বাবারও ইচ্ছে ছিল আমি যাই, কিন্তু সোহিনী বাবাকে ছেড়ে যেতে রাজি হয়নি। তবুও আমি না করিনি। কিন্তু চুরির ঘটনার পর আমি স্থির করি আর যাব না, যতদিন বাবা বেঁচে আছেন। সেটাই জানানোর জন্য অফিসে গিয়েছিলাম, একটা কনফারেন্স কল করার জন্য। এমন সময় ভূদেব বাবুর একটা ফোন এলো। হ্যালো, কি বলছেন? কি? হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। ফোন রেখে ভূদেববাবু বললেন, হসপিটালে কেউ ঢুকে রত্নাকে সেলাইনের পাইপ গলায় বিজিয়ে হত্যা করে দিয়েছে। শুভঙ্করবাবু সোফা ছেড়ে উঠে বিস্ময় স্বরে বললেন, কি বলছেন? রাজবীরবাবু বললেন, সে কি, আজই তো রত্না ছুটি দেওয়ার কথা। হ্যাঁ, আমার একজন কনস্টেবল তো ওখানেই ছিল। রত্নাকে নিয়ে থানায় আসার কথা। কনস্টেবল হসপিটালে কাগজপত্র রেডি করে যখন ওই রত্নার কেবিনে যায়, গিয়ে দেখে তাকে হত্যা করে কেউ চলে গেছে। চলুন চলুন, তাড়াতাড়ি ওখানে যাওয়া যাক। হ্যাঁ চলুন রাজবীর বাবু, আপনিও চাইলে আসতে পারেন। হ্যাঁ, আপনারা চলুন, আমি আসছি। ইন্সপেক্টর শঙ্কর আর শুভঙ্করবাবু হসপিটালে যখন পৌঁছালেন তখন প্রায় সন্ধ্যা। ঘণ্টাখানেক হসপিটালে কাটিয়ে শঙ্কর আর শুভঙ্করবাবু রাত 11টার সময় হোটেলে ফিরলেন। শুভঙ্করবাবু ছাদে আসছেন বুঝতে পেরে শঙ্কর সিগারেটটা ফেলে দিয়ে একটু সরে অন্য এক জায়গায় গিয়ে দাঁড়ালো। শঙ্কর, তুমি এখনো ছাদে? এবার একটু রেস্ট নেবে, চলো। হ্যাঁ হ্যাঁ, এই তো যাচ্ছিলাম। আপনি আবার উপরে আসতে গেলেন কেন? তোমায় নিচে দেখতে পাইনি, তাই এলাম। বুঝলে শঙ্কর, আমি তো ভেবেই পাচ্ছি না যে ঘটনাটা চুরি দিয়ে শুরু হয়েছিল তার পিছনে এত বড় একটা ভয়ঙ্কর জাল বিছানো আছে। হ্যাঁ, আমিও ভাবিনি। মেয়েটিকে কি নির্মম ভাবে হত্যা করেছে,
আচ্ছা, এর পেছনে মোটিভ কিছু বুঝতে পারলে? হ্যাঁ স্যার, কিছুটা আন্দাজ করেছি। তবে একটা জিনিস আমাকে খুব ভাবাচ্ছে, পোস্টমর্টম রিপোর্টটা। দয়ারাম বাবুর রুমে এমন কিসের শব্দ হয়েছিল যার জন্য তার পেসমেকার অচল হয়ে গেল? কাল আরেকবার দয়ারাম বাবুর রুমটা ভালো করে দেখতে হবে। এইসবের পেছনে কি রাজবীর বাবুর হাত আছে? সেটা এখনই বলা যাবে না, তবে আশা করি কাল সবটা ক্লিয়ার করে দিতে পারবো। চলুন আজ ঘুমোই। তার মানে তুমি কেসটা প্রায় সলভ করে দিয়েছো? কতটা করতে পেরেছি সেটা ঠিক বলতে পারবো না। চলুন নিচে যাই। পরের দিন সকালে আশানুরূপভাবেই শুভঙ্করবাবু শঙ্করকে দেখতে পেলেন না। শুভঙ্করবাবু স্নান সেরে আর একবার তারাপীঠের মন্দিরে গেলেন। দুপুরবেলায় খাওয়া সেরে যখন রেস্ট নিচ্ছিলেন তখন শঙ্করের ফোন এলো। তাড়াতাড়ি থানায় যেতে বলে শঙ্কর ফোন রেখে দিল। শঙ্কর গাড়ি নিয়ে যায়নি। শুভঙ্করবাবু তাড়াতাড়ি রেডি হয়ে গাড়ি নিয়ে থানায় পৌঁছালেন। গিয়ে দেখলেন শঙ্কর থানায় নেই। ভূদেববাবু তার কেবিনে রয়েছেন। শুভঙ্করবাবুকে দেখে উঠে দাঁড়িয়ে তিনি বললেন, আসুন শুভঙ্কর বাবু, বসুন। শুভঙ্করবাবু একটা চেয়ারে বসে জিজ্ঞেস করলেন, শঙ্কর নিজেই নেই, অথচ আমাকে আসতে বললো থানায়। শঙ্করবাবু তো আমাকে ফোন করে দুজন কনস্টেবল বীরভূমে পাঠাতে বললেন। সে অনেকক্ষণ হলো, আমাকে থানাতেই থাকতে বললেন। এইমাত্র একটা মেসেজ করেছেন যে রাজবীর বাবুকে থানায় আসতে বলার জন্য। আমি রাজবীর বাবুকে ফোন করেছি, উনি আসছেন। দয়ারাম বাবুর দাহ হয়ে গেছে? হ্যাঁ, কাল রাতেই দাও করেছেন। আচ্ছা বলছি, আপনার জন্য একটা চা বলি? কনস্টেবল, দুটো চা পাঠাও। কিছুক্ষণ পর রাজবীর বাবু রাগান্বিত ভাব নিয়ে ভূদেববাবুর কেবিনে ঢুকে বললেন, কি ব্যাপার বলুন তো? আপনার এই লোকটি তো বেশ অভদ্র, কোনো ম্যানার্স নেই। জোর জবরদস্তি বাড়িতে গিয়ে। ভূদেববাবু হন্তদন্ত হয়ে চেয়ার ছেড়ে উঠে বললেন, কি হয়েছে? আপনি কি শঙ্করবাবুর কথা বলছেন? কি করেছেন উনি? কি করেছেন? নিষেধ করা সত্ত্বেও বারবার বাবার রুমে ঢুকে সবকিছু উল্টে পাল্টে যা খুশি করে এসেছে। আমার স্ত্রীর অনিচ্ছা সত্ত্বেও তাকে একা ডেকে নানা রকম প্রশ্ন করেছেন। খুব বিরক্তিকর লোক এই শঙ্করবাবু। যাই হোক, আপনি কি জন্য ডেকেছেন সেটা বলবেন, আমার অত সময় নেই এখন। সরি মিস্টার সাহানা, আপনাকে বিরক্ত করার জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। কিন্তু কি করব বলুন, আমাদের কাজটাই যে বিরক্তিকর। শঙ্কর ভূদেববাবুর কেবিনে ঢুকে কথাগুলো বলল। তারপর চেয়ারটা রাজবীর বাবুর দিকে এগিয়ে দিয়ে বলল, বসুন আপনি। কেন আপনাকে বিরক্ত করতে হলো সবটা বলছি, আপনি একটু শান্ত হয়ে বসুন। রাজবীর বাবু চেয়ারে বসে শঙ্করের দিকে অবাক দৃষ্টি নিয়ে তাকিয়ে রইলেন। শঙ্কর বলতে শুরু করল, এই দুটো হত্যার রহস্য উদ্ঘাটন করতে গিয়ে আমি দেখলাম এর বীজ অঙ্কুরিত হয়েছিল আজ থেকে 6 মাস আগে আমেরিকায়। দয়ারামবাবুর হার্ট অপারেশনের সময় যখন রাজবীরবাবু একটা ভালো চাকরির অফার আসে, ঠিক তখন দয়ারামবাবু মুখে বললেও মন থেকে চাননি ছেলের থেকে দূরে থাকতে। আর রাজবীরবাবুর ইচ্ছা থাকলেও বাবার ইচ্ছার জন্য সেই ইচ্ছাকে দমন করতে পারেননি। সময়ের সাথে সাথে দয়ারামবাবু সব বিপদ কাটিয়ে সুস্থ হয়ে ওঠেন। কিন্তু রাজবীরবাবুর বিদেশ যাওয়া আটকে যাওয়াতে একজন বিশেষভাবে পীড়া হয়, আর তিনি হলেন সোহিনী দেবীর পিতা। তার ইচ্ছে মেয়ে জামাই আমেরিকায় যাক। সেই যাওয়ার বন্দোবস্ত কি করে হবে এই ভেবে ভেবে একদিন তিনি দয়ারামবাবুর গয়নার সন্ধান পান। আজ থেকে 4 মাস আগে কাজের মেয়েটিকে পাল্টে নিজের পরিচিত একজনকে রাজবীরবাবুর বাড়িতে পাঠান, যাতে ওই বাড়িতে ওনার রুমে ঢুকতে কোনো প্রবলেমে না পড়েন। তার প্ল্যান ছিল ওই গয়না চুরি করার সময় কোনো রকমভাবে দয়ারামবাবুর সাথে এমন কিছু ঘটানো যাতে দয়ারামবাবুর মৃত্যু হয়। তাই তিনি একজন বোবা কালা চোরকে চুরি করতে পাঠান। তিনি জানতেন চোরটি কোনো শব্দ শুনতে পাবে না,
আর তখন কাজের মেয়েটি দয়ারাম বাবুকে ডেকে আনলে কিছু অঘটন ঘটবে, কিন্তু ঘটল অন্যরকম। দয়ারাম বাবু সেদিন রাতে আগেই ঘুমিয়ে পড়েছিলেন। তারপর চোরটি বাড়ি প্রবেশ করে। সোহিনী দেবীর বাবার এই প্ল্যান কাজের মেয়েটিও জানতো না, তাই সে নিজেই চোরটিকে আটকাতে গেলে চোরটি তাকে আঘাত করে গয়না নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। বাড়ির বাইরে অপেক্ষা করছিলেন সোহিনী দেবীর বাবা। তিনি একটি নকল কুজ চোরটির পিছনে বসিয়ে গয়নাগুলি লুকিয়ে দেন। আবার এই সময় তিনি আসল গয়নাগুলো পরিবর্তন করে নকল গয়না রেখে দেন। এবার দয়ারাম বাবুর হত্যার ছক কষেন। পরের দিন মেয়ে জামাই ফিরে এলে তিনি সেই সুযোগ পাননি। তার পরের দিন যখন তার মেয়ে মার্কেটে যায়, তখন পিছন দিকের প্রাচীর টপকে একটি চকলেট বোম নিয়ে বাড়ির ভেতরে ঢোকেন। দয়ারাম বাবুর রুমের চাবি কোথায় রাখা হতো তা তিনি আগের থেকেই জানতেন। সেই চাবি নিয়ে ইন্টারলক করা দরজাটা খুলে ভিতরে প্রবেশ করেন। তারপর দয়ারাম বাবুর বিছানার পাশে ওই বোমাটি ব্লাস্ট করেন, যার তীব্র আওয়াজে দয়ারাম বাবুর পেসমেকার অচল হয়ে যায়। তারপর রুম পরিষ্কার করে রুম ফ্রেশনার আর এয়ার স্প্রে ছড়িয়ে দিয়ে বেরিয়ে যান। আমার প্রথম থেকেই সন্দেহ হয়েছিল খুব চেনা লোকই এই কাণ্ডটা করেছে। সোহিনী দেবীর সাথে কথা বলে জানতে পারলাম ডাক্তার ছাড়া ওনার বাবাই এই বাড়িতে যাওয়া আসা করে থাকে, আর হসপিটালের সিসি ক্যামেরাতেও সোহিনী দেবীর বাবাকে দেখা গিয়েছে। আমি আজ ওনার বাড়ি থেকে গয়না সহ ওনাকে অ্যারেস্ট করিয়ে নিয়ে এসেছি। ভূদেববাবু জিজ্ঞেস করলেন, রত্না যখন প্ল্যানের কিছুই জানতো না, তবে ওকে খুন করলো কেন? ভয় স্যার, ভয়। প্রথমত চোরটি যে ধরা পড়ে যাবে সে কথা উনি ভাবেননি। দ্বিতীয়ত, রত্নাকে ওই বাড়িতে পাঠানোর উদ্দেশ্যটা যদি রত্না জেনে যায় তাহলে তিনি প্রবলেমে পড়তে পারেন। সেই জন্য আপনার অপরাধীকে এনে দিয়েছি। এবার আমরা আসি। চলুন স্যার, এখনো অনেকটা বেলা পড়ে আছে, আটলা গ্রামটা ঘুরে আসি।